নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে কার্যত আমি চমকে গিয়েছিলাম এবিপি আনন্দের একটা ক্লিপিংস দেখে, মানে রিলস বলে না, ফেসবুকে এই রিলসটা দেখে আমি চমকে গেছি। কারণ পুলিশ, কলকাতা পুলিশের ঊর্ধ্বধারী একজন পুলিশ কনস্টেবল যে ভাষায় কথা বলছেন শোনার পরে অবাক লাগলো যে বাংলার বুকে আমরা ভালো আছি তো? পুলিশ যদি ভালো না থাকে আমরা ভালো থাকবো কোথায়? কারণ পুলিশ বলছে জীবন মরণের মতো অবস্থা। পুলিশ ভয়ে পিছিয়ে গেছে। কোথায় না খোদ কলকাতার কাছাকাছি মহেশতলা, যেটা কলকাতার মধ্যেই পড়ে, কারণ কলকাতার আন্ডারে পড়ে বলেই আমরা জানি। যদি আমার ভুল হয়ে থাকে জানাবেন। দক্ষিণ 24 পরগনা জেলা হতে পারে, কিন্তু কলকাতা পুলিশের আন্ডারেই মনে হয় পড়ে মহেশতলা। তো সেখানে পুলিশ পিছিয়ে যাচ্ছে, পুলিশ পিছিয়ে যাচ্ছে। আর পুলিশ কনস্টেবলের কথাটা খুব ভাইরাল হয়েছে, শুনুন। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা এই যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি। কি করব আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরও অনেক ঘটনা হয়ে গেছে। এই সবগুলো দেখছেন কি অবস্থা। অনেকক্ষণ আপনারা কি অবস্থায় রয়েছেন? আপনারা এখানে কাজ করছেন, আপনার মাথায় পড়েছে? আমার মাথায় ইট পড়েছে। নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো শুনলেন এই ছোট্ট একটা ক্লিপিংস, যেখানে দাঁড়িয়ে পুলিশ কনস্টেবল তার দুঃখের কথা, মনের কথা এবং আসল ভয়ের কথা বলেছেন। হয়তো অনেকের কাছে মনে হতে পারে যারা এই পুলিশের কাছ থেকে তিতি বিরক্ত হয়ে আছেন, যেমন আমাদের মতো কিছু মানুষ যারা পুলিশের অত্যাচারে, পুলিশের কথাবার্তায় বিরক্ত হয়ে আছি, পুলিশের ব্যবহারে বিরক্ত হয়ে আছি, তাদের কাছে হয়তো মনে হতে পারে যে পুলিশের ঠিক হয়েছে, অনেকের মনে হবে হয়তো। কিন্তু তবুও ভাবতে হবে আজকে এই পুলিশ কনস্টেবল অবস্থা কোথায়। আজকে বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় নিয়ে চলে গেছে। আসলে দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয়, এই কথাটা যে বলেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মনে আক্ষরিক অর্থে সবাইকে এবার সহ্য করতে হবে। তিনি সহ্য করতে পারেন, তার ভোটটা পায়, মানে এই ভোটগুলো আসে আর কি। কিন্তু এবার যেন মনে হচ্ছে সেটাই চলছে। পুলিশকে আজকে পিছিয়ে আসতে হচ্ছে। সামান্য একটা ঘটনা, ছোট্ট ঘটনা, যেটা ওখানেই স্পটে মিটে যায়। কিন্তু মব, এই মবটা হচ্ছে এমনই একটা তৈরি হয়েছে বাংলার বুকে, যে মব এখন পাথর ছুঁড়ছে। দেখুন, কাশ্মীরে পাথর ছোঁড়া বন্ধ হয়ে গেছে, কিন্তু বাংলার বুকে পাথর ছোঁড়া যেন কোথা থেকে শুরু হয়ে গেছে। এই কালচার কিন্তু বাংলার বুকে ছিল না। একটা পক্ষ আর একটা পক্ষের মধ্যে ঢিল ছোড়াছড়ি এগুলো হতো, কিন্তু এই পাথর ছোঁড়া হঠাৎ করে রেডি হয়ে থাকা পাথর নিয়ে এসব ছিল না। রাস্তায় ঘাটে পড়ে আছে, ছুঁড়ে দিল, এটা হয়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ লেগে গেছে, এগুলো আমরা দেখেছি, অভ্যস্ত। রাজনৈতিক আন্দোলন দেখেছি আমরা, বামফ্রন্টের আমল থেকে দেখেছি। কিন্তু এই যে পাথর রেখে দেওয়া, ইট জড়ো করে রাখা, বারবার মিডিয়া চ্যানেলে যে সমস্ত বড় বড় মিডিয়া আছে তারা বলছে এখানে পাথর কোথা থেকে জোগাড় করছে, এত কি করে এত তাড়াতাড়ি পাথর জোগাড় হয়ে যাচ্ছে, এগুলো ছুটছে তারা। ভাবার বিষয়। আমরা আমাদের এলাকাতেও দেখেছি, হঠাৎ করে কোথাও কিছু নেই, শোভাযাত্রার উপর পাথর পড়েছে, ইট পড়েছে, ইট মজুদ। কেন? এগুলো একটা অদ্ভুত কালচার যেটা আমদানি হয়ে গেছে এই রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢিলে ঢালা প্রশাসন, এই পুলিশ প্রশাসন সবসময় সাধারণ লোকের ওপরে মানে খড়গহস্ত হয়ে আছে। সাধারণ লোক কিছু করলে নেমে পড়ছে, রেগে করে নেমে পড়ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমনই বেশি উদাসীনতা দেখিয়েছে যার ফলটা আজকে নিতে হচ্ছে। বহুদিন আগে সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা ভাষণ ছিল, সভা হচ্ছে, সেখানে যাচ্ছিল যখন, তখন পুলিশের ওপর আক্রমণ হয়েছিল। তারপরে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তাদের দলে যারা সব ছিল তাদেরকে বহাল তবিয়তে সম্মান দেওয়া হয়েছে, কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় খাস লোক। এসব ইতিহাস ঘাঁটলে দেখা যাবে অনেক কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যেন ঢিল দিয়ে দিয়েছেন। পুলিশ প্রশাসন তারা ধর্মীয় বাছ বিচার করবে না, তারা রাজনীতির বাছ বিচার করবে না। অপরাধী মনে হলে তাদেরকে ধরবে, এটা হওয়া উচিত। কিন্তু এই রাজ্যে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, পুলিশ প্রশাসনকে নিয়ে গেছে, যেখানে গিয়ে আজকে পুলিশ পালিয়ে আসছে। দেখুন, বহু লোক কিন্তু হাসছে, বিশ্বাস করুন, অনেক লোকের মুখে দেখবেন হাসি আছে, ঠিক হয়েছে, কারণ পুলিশ কিছু করেনি বলে আজকে পুলিশের ওপর হচ্ছে। আসলে পুলিশেরও দোষ নেই, পুলিশের ওপরে যারা আছে তারা করতে দেয় না। মানে এই যে রাজনীতির যে সমস্ত মাথা, তারা জানে ভোটটা নিতে হবে, তাই যে যা করছে করতে দাও। হেলমেট ছাড়া আপনি আমি বেরোলে খপ করে ধরবে, কিন্তু হেলমেট ছাড়া যদি বিশেষ সম্প্রদায়ের মানুষ বেরোয় ধরবে না। কেন? কারণ কোথাও যেন ওদের ধরা যাবে না, এই টাইপের ব্যাপার আছে। এক অদ্ভুত জিনিস আমরা দেখি রাস্তায় ঘাটে, অদ্ভুত জিনিস দেখি।
আমি আমার এলাকায় বলছি, আমার এলাকায় বেশ কিছু জায়গায় ঘর বাড়ি তৈরি হচ্ছে, সেখানে পুলিশ যায় না, কারণ সংখ্যালঘু জায়গা। আর যেখানেই আমাদের হিন্দুরা আছে সেখানে ঘর বাড়ি তৈরি হলে পুলিশ চলে আসছে, মানে কোম্পানি এলাকায় পুলিশ সোজা এসে গিয়ে আটকাচ্ছে। প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে, যে কেন ওখানে কেন আটকাচ্ছ না তোমরা, ওখানে কেন যাচ্ছ না, না ওখানে যাচ্ছে না, অথচ এখানে হাজির কেন? তার কারণ হচ্ছে এই রাজনীতির একটা অদ্ভুত ব্যাপার। আর সেখানে দাঁড়িয়ে পুলিশও বুঝে গেছে আমরা গা বাঁচিয়ে চলবো, কিন্তু কতদিন গা বাঁচিয়ে চলবেন? আজ দেখুন পুলিশের ওপর অত্যাচার হয়ে গেছে, আক্রান্ত হয়ে গেছে পুলিশ। বিজেপির, এটা যদি বিজেপির র্যালি থেকে হতো বা বিজেপি থেকে করতো তাহলে কি হতো? আজকে খুঁজে খুঁজে মারা হতো, খুঁজে খুঁজে। আর এতক্ষণ তো পুলিশ ব্যাপক লাঠিচার্জ করতো, কাঁদানে গ্যাস থেকে শুরু করে সব চালিয়ে দিত। কি জায়গায় যাচ্ছে আপনি ভাবুন। পশ্চিমবঙ্গটা ধীরে ধীরে যেন বদ্ধভূমি হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তো আমরা তো দিন আনি দিন খাই, আমরা সব যাই আসি সব কিছু করি, তাই তো? আমরা চাই সুখে শান্তিতে থাকতে। বাড়ির সামনে দুম করে বোম ফাটবে, বোমের আওয়াজ, হঠাৎ করে বোমের স্প্রিনটা ছিটকে আসবে, এসব আমরা দেখতে অভ্যস্ত নই। আমরা চাই না এরকম জিনিস হোক, তাহলে তো আদিম যুগে ফিরে যেতে হয়। তো আদিম যুগে কেন ফিরে যাবো আমরা? এরকম হানাহানি কেন দেখবো? একটা মন্দিরের সামনে ফলের দোকান ছিল, ফলের দোকানটা তুলে দিয়েছে, ব্যাস ঝামেলা শুরু। রে করে সবাই নেমে এলো। এগুলো কি প্রি প্ল্যান নয়? ইন্টেলিজেন্স কি কোথাও ফেল নেই? এক্ষুনি কুণাল ঘোষ বসে যাবেন বলতে যে ওখানে কেন হয়েছে, এর দায় কার? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মানে কুণাল ঘোষ, মানে জেল থেকে বেলে থাকা কুণাল ঘোষ, সেটা কিন্তু পুরো ব্যাটিং করার জন্য রেডি হয়ে আছে। আর কচু মনে লাথি খেয়ে পড়ে যাওয়া আরেকজন আছেন। এই দুজন মিলে একদম এমন করে বলতে শুরু করেন, তারা যে আগে কি বলেছেন এখন কি বলছেন ফার ডিফারেন্স। কিন্তু তারা এই যে জিনিসটাকে মানে আটকাতে গিয়ে, গার্ড করতে গিয়ে এমন এমন কথা বলেন যে শুনলে মনেই হয় না যেখানে কিছু হয়েছে বলে। আজ একটা কথা বলুন তো পরিষ্কারভাবে, শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতা, তিনি চলে গেলেন ভবানী ভবনে। তিনি গিয়ে বলতে চাইলেন সিচুয়েশন কি, আপনারা কন্ট্রোল নিন, এবং তিনি বলছেন এখানে আধা সামরিক বাহিনীকে দেওয়ার জন্য। সত্যি আজকে যা পরিস্থিতি আছে না, এরকম গন্ডগোল লাগলে আধা সামরিক বাহিনী দরকার আছে, কারণ তারা অন্তত নির্বিচারে পিটবে যে দোষ করবে। আমি বলছি না যে দোষ করছে তাদের পার্টিকুলার ধর্ম দেখাও, ধর্ম দেখতে হবে না, দোষী যে তাকে মারো। আজকে গুজরাট নিয়ে অনেকে চেঁচান, কিন্তু গুজরাটে জানেন সবচেয়ে বেশি হিন্দু মারা গেছিল পুলিশের গুলিতে? দেখেছেন? ডেটা খুঁজে দেখেছেন? দেখেন, ওখানে পুলিশ এবং প্যারামিলিটারি সবাইকে নামিয়ে দিয়েছিল, আর্মি ডিপ্লয় করে দিয়েছিল নরেন্দ্র মোদী। তো গুজরাটে যেগুলো হয়েছিল, যেগুলো সব শান্ত, গুজরাট দেখুন এখন শান্ত হয়ে গেছে। আর বাংলায় দেখুন কিরকম চলছে। আজ মুর্শিদাবাদ, কাল মথাবাড়ি মালদার, আজকে এখানে, কালকে ওখানে। কোথায় ওয়াকআপ নিয়ে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের ফল কাকে ভোগ করতে হবে? সিপিএম করা হিন্দুদের। কেন? মহেশতলায় কোথায় একটা ফলের দোকান উঠে গেছে, পুলিশের ওপর মার ভাঙচুর, পুলিশের ওপর মার, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া। কেন? আসলে সাহসটা বেড়ে যাচ্ছে। সাহসটা বেড়ে যাচ্ছে কাদের জানেন? দুষ্কৃতিকারী। এরা শুধুমাত্র ধর্মীয় যে কি বলবো সুযোগ সুবিধা পাচ্ছে, তার আড়ালে থেকে এরা কাজগুলো করে যাচ্ছে, তার আড়ালে থেকে কাজ করছে। ভালো করে ভাববেন, এরা একটা ক্যামোফ্লেজ হয়ে যাচ্ছে, এরা আড়ালে ঢুকে আছে। হতেও পারে বাংলাদেশ থেকে আসা কেউ হতে পারে, বা রোহিঙ্গারা কেউ হতে পারে, তারা হয়তো আস্তে আস্তে জাল বিস্তার করেছে। এটা স্বাভাবিক, এই রাজ্যে এটা হওয়া স্বাভাবিক। তাই আমার মনে হয় পুলিশ প্রশাসনকে এবার ভাবতে হবে, নিচুতলা কর্মীরা যদি এইভাবে মার খায়, এদের মনোবল ভেঙে যাবে। আইসি লিটন হালদারকে গালাগালি দিচ্ছে অনুব্রত মণ্ডল, নিচুতলা কর্মীরা রোজ গালাগালি খায়। কোনো একটা আমচা চামচা বেলচা টাইপের নেতা, তারাও গালাগালি দেয়, পুলিশ কনস্টেবলকে গালাগালি দেয়, মা মাসি একদম উদ্ধার করে দেয়। অনুব্রত মণ্ডল যা করেছে তারপরে বোঝা যায় যে পুলিশকে কিরকম গালাগালি দেওয়া হয়। আর পুলিশ কতদিন এরকম তাবেদারি করবে? পুলিশ পালিয়ে আসছে, ভয় পাচ্ছে, আক্রান্ত হচ্ছে পুলিশ। এই পুলিশ দেখুন, আমি একটা নিজে বলছি, বাংলার বুকে আমি থাকি তো, তাই বাংলার বুকে পুলিশ আক্রান্ত হলে মনের মধ্যে লাগে যে পুলিশ কি পারে না? আমাদের পুলিশ কি এরকম জায়গায় আছে যে পুলিশ পারে না এইসব গন্ডগোলগুলো থামাতে? বীর দর্পে চলে আসে তো সাধারণ মানুষ, গরিব মানুষ, নিরীহ মানুষ, তাদের উপরে একদম পেশি ফুলিয়ে চলে আসে। আমাদের থানাগুলোকে দেখি, পেশি ফুলিয়ে চলে এলো 4-5 জন মিলে, বিরাট যুদ্ধ করতে এসছে। আর এখানে পুলিশ পারে না কিছু করতে? অবাক হয়ে যায়। পুলিশ মহলে যদি আপনারা দেখেন তাহলে জানবেন আমরা সাধারণ মানুষরা কিভাবে দুর্ভোগের মধ্যে আছি। মিথ্যে কেস খাওয়া থেকে শুরু করে মিথ্যেভাবে ফাঁসানো, মিথ্যে কাজে কাজে যাওয়া, সিভিল ম্যাটারে পুলিশের ঢোকা, সব করে পুলিশ। আজকে আক্রান্ত পুলিশের জন্য আমরা গলা ফাটাচ্ছি। বলছি না আপনারা আমাদের জন্য কিছু করুন না, আপনারা ন্যায্য কাজ করুন। আজকে আক্রান্ত পুলিশদের দেখে লজ্জা লাগছে। এই বাংলা কোথায় যাচ্ছে ভাববেন। আপনি পুলিশ কর্মীর বাড়ির কেউ যদি হন, আপনি ভাববেন একদিকে অনুব্রত মণ্ডলের মতো লোকেরা গালাগালি দেয়, আর একদিকে পুলিশ এরকম জীবন মরণের সমস্যা নিয়ে দাঁড়িয়ে থাকে। এটা কি আপনি চান নাকি আপনার বাড়ির লোক পুলিশে কাজ করে তার এরকম অবস্থা হোক? যদি না চান তাহলে বোঝান,
যে পুলিশ যেন নিজের কাজটা নিজে করে, আর কিছু না। পুলিশ ভালো থাকুক, কারণ পুলিশও আমাদের বাড়ির লোক, এটা আমরা চাই। যদিও পুলিশ কর্মীরা নিজেদের আমাদের বাড়ির লোক বলে ভাবে না, আমাদের ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং আমাদের ভাবে এদের বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা। এরা মাওবাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। পুলিশ যুদ্ধ করছে সাধারণ পাবলিকের বিরুদ্ধে, বিরাট কাজ করে ফেলেছে। আর যখন লড়াই ক্ষেত্র আছে তখন পুলিশ ভয় পাচ্ছে। আজকে বাংলাটাকে এই জায়গায় নিয়ে গেছেন মমতা ব্যানার্জি। তাই আপনি যিনি সাধারণ মানুষ যিনি দেখছেন, আপনার উচিত জাগা বোঝার। কারণ পুলিশ হচ্ছে আমাদের সেই জায়গা যেখানে আমরা ভরসা করি যে পুলিশ থাকলে আমাদের কিছু হবে না। সেই পুলিশ যখন পালিয়ে যায়, বলে জীবন মরণের সমস্যা, তখন আপনার আমার নিরাপত্তা কোথায় আছে ভেবে দেখেছেন? ভাবছেন আমি জ্ঞান দিচ্ছি না, বাস্তব কথা বললাম। তিক্ত অভিজ্ঞতা বলছি। পুলিশের তরফ থেকে আসা যে সমস্ত কাণ্ড আমি দেখে অভ্যস্ত হয়ে গেছি, এখন এই কদিন ধরে দেখছি, তিক্ত অভিজ্ঞতায় বলছি। পুলিশদের একটা স্তরের লোক আছে এত বেশি বাজে, এত করাপ্টেড, চিন্তার বাইরে। আর কিছু সংখ্যক আছে তারা ভালো, কিছু এরকমও আছে মুখে হাসি, মুখে ভালো কথা, ভেতরে তাদের ছুরি, এরকম পুলিশ আছে। এই কদিনে দেখছি তো কি জায়গা এরা। আর যখন এইরকম পুলিশ মহলকে দেখি যারা আক্রান্ত হচ্ছে, তখন মনে হয় যে এরা সত্যি তো ভালো লোক ছিল, এরা আক্রান্ত হয়ে যাচ্ছে। যাই হোক, এই পুলিশের পুরো যে পুলিশ কাঠামো বলুন বা প্রশাসনিক কাঠামো বলুন, এগুলো ঠিক করার দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। কারণ আমাদের হাতে সেই ক্ষমতা আছে, যে ক্ষমতার বলে আমরা মোদীকে আনতে পারি, কংগ্রেসকে সরাতে পারি, যে ক্ষমতার বলে আমরা সিপিএমকে 34 বছরের শাসনকে দূর করে ছুঁড়ে ফেলতে পারি, সেই একই ক্ষমতা বলে আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেও দূর করে ফেলে দিতে পারি ভোট দিয়ে। সেদিনের অপেক্ষা থাকুন, 26-এ পরিবর্তন আনতে হবে। এছাড়া আমি কিচ্ছু জানি না। এই দিন, আজকের দিনটা আপনি মনে রাখুন, এরকম প্রতিটা ক্ষেত্রে দিন দেখতে দেখতে যেতে হবে যদি আমরা পরিবর্তন না করি। পুলিশ পারে কিন্তু পারবে না, কারণ তাদেরকে আটকানো আছে। যাই হোক, আমার চেষ্টা ছিল আপনাদের বলা, আওয়াজ যতটুকু আছে ততটুকু দিলাম। এবার আপনাদের কাজ এই আওয়াজটাকে সবার মাঝে পৌঁছে দেওয়া, মানে শেয়ার করা। এটাই আপনার কাজ, আপনি করুন। আমার কাজ আমি করে গেলাম। প্রতিবেদনটাকে আবারও বলছি, ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনি কি ভাবছেন, পারলে শেয়ারও করবেন। আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন, কারণ এখানে সব কিছু থাকে আনকাট, আর শির দ্বারা এখানে বিক্রি হয় না। ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।